প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান কি করছেন, আলাপের প্রসঙ্গ এটি। এবং এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকেও জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। একটি সরকারের অবসান হয়েছে, দীর্ঘ 15.5 বছরের সরকারের অবসান হয়ে একটি সরকার এসছে এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং ভূমিকার প্রেক্ষিতে 5 অগস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেই অবস্থায় অচল অবস্থা ছিল, রাস্তায় আন্দোলন ছিল, তার প্রেক্ষিতে আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি দায়িত্ব নিয়েছেন সরাসরি এক্সিকিউটিভ পাওয়ার নেননি, কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন। কাকে দায়িত্ব দিলেন, কাকে নিয়োগ করলেন? এই সরকারটি বলে যে তারা ছাত্রদের নিয়োগ প্রাপ্ত, কিন্তু আসলে তো সেনাবাহিনীও নিয়োগ প্রাপ্ত। আপনি যাকে নিয়োগ করলেন দেশটাকে কি ভালো রাখতে পারছেন? এক কথাই যদি বলি, গোলাম আজমের ছেলেরা ছাড়া এই মুহূর্তে কেউ বলবে না যে দেশ ভালো চলছে। আমিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো চলছে না, দেশ ভালো নেই। সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ভূমিকা কি? আজকে যে মুহূর্তে কথা বলছি, আজকেও আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের রাস্তায় আন্দোলনে দেখেছি। 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে রাস্তায় নামতে দেখিনি, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেখিনি। ইতিমধ্যে গত 10 মাসে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, পুলিশ প্রশাসন, সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কথাতেই, আপনার বক্তব্যেই আপনি গত 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে এক বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীটাই শুধুমাত্র টিকে আছে। কিন্তু আমরা স্বীকার করি যে সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে সশস্ত্র বাহিনী আর টিকে থাকবে না। সশস্ত্র বাহিনীকে ধ্বংস করবার, নষ্ট করবার সকল ষড়যন্ত্র জারি আছে। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করতে হলো কেন? সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা আপনাকেই রুখে দিতে হবে। আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, আজকে আমার বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার এখানে বিদেশি ঘাঁটি নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধ নিয়ে ষড়যন্ত্র চলছে। আবার এক শ্রেণীর প্রগতিবাদী লোক এই ষড়যন্ত্রের আগুনে তুষ ছিটাচ্ছেন, এমনকি আওয়ামী লীগের লোকজনও তুষ ছিটাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চায় না। আওয়ামী লীগের লোক বলুন আর সাধারণ মানুষ বলুন, যারা দেশবিরোধী বসে আছে, যারা দেশদ্রোহী বসে আছে, জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ চাইবেন না। অপসারণ চান ওই ধরনের ষড়যন্ত্রকারীদের। বিদেশি নাগরিক বাংলাদেশের নীতি নির্ধারণী জায়গায় পর্যন্ত বসে আছে, এমনকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছে। নিরাপত্তার ন সম্পর্কে যার ধারণা নেই, সিকিউরিটির এস সম্পর্কে যার ধারণা নেই, এমন লোক খলিলুর রহমান, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। যে পদ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, একটা পদ সৃষ্টি করা হয়েছে। এটি কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা চান ডক্টর মোহাম্মদ ইউনূসের অপসারণ, খলিলুর রহমানের অপসারণ চান, এবং এরকম আরো যেসব বিদেশি নাগরিক দাপিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য এই সরকারের সাথে, যারা এই দেশের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারা বিদেশে থাকেন, বিদেশে খান, বিদেশে বসবাস করেন, আজকে সুযোগে এদেশে এসে দাপিয়ে বেড়াচ্ছেন, লাফিয়ে বেড়াচ্ছেন। এজেন্ডা বাস্তবায়ন হলে আবার তারা বিদেশে চলে যাবেন। আপনারা আজকে তাদের অপসারণ চান। আর একই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলবো যে আপনি কি করছেন? আপনি দেশের দায়িত্ব নিয়ে দেশটাকে বাঁচান। দেশের মানুষ একটা বড় অংশ কিন্তু চাইছে আপনিই পারেন দেশকে বাঁচাতে, আপনাকেই বাঁচাতে হবে, আপনাকেই হাল ধরতে হবে। যদিও সেনা শাসন পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোনো কল্যাণকর কিছু বয়ে আনেনি। পৃথিবীর দেশে দেশে সেনাবাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে, কিন্তু সেটির পরিণতি ভালো হয়নি। সেনা শাসন কল্যাণের নয়, মঙ্গলের নয়। সেনাবাহিনীর কাজ নয় দেশ শাসন করা। কিন্তু আজকে দেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে
অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান হতে হবে। সেনা শাসন আমরা চাই না, কিন্তু এমন একটি শাসন চাই, এমন একটি সরকার চাই যে সরকারটি নির্বাচনের দিকে নিয়ে যাবে দেশ। 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে দায়িত্ব দিয়েছে দেশের নীতি নির্ধারণের বিষয়ে দায়িত্ব নিতে? কে ম্যান্ডেট দিয়েছে? বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে, এখানে করিডোর দিতে, পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধে জড়াতে? এগুলো সব দেখছেন সেনাপ্রধান আপনি। আপনাকেই দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান ঘটাতে হবে এবং ঘটিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, করে দ্রুত দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। এই সরকারের ভিত্তিটা কি? এই সরকারের ম্যান্ডেটটা কি? এই সরকারকে সাংবিধানিক সরকার? এই সরকার তো একটা জটিল সরকার, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটি সরকার, একটা অবৈধ সরকার। এই সরকারকে বৈধতা দিতে হলে পরবর্তী সংসদে আইন পাশ করে, বিল পাশ করে এই সরকারের কার্যক্রমের বৈধতা দিতে হবে। অর্থাৎ গাছে কাঁঠাল গোফে তেল অবস্থাটা কিন্তু এমন। কাজেই এই সরকারটা দেশটাকে ভালো রাখতে পারছে না, দেশের মানুষকে ভালো রাখতে পারছে না, দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। কাজেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি কি করছেন প্রশ্ন করতে চাই, এবং আপনাকেই করতে হবে, আপনাকেই দেশ উদ্ধার করতে হবে। এই মুহূর্তে আপনি একমাত্র পারেন যে বাংলাদেশকে একটি সুষ্ঠু স্বাভাবিক পন্থায় নিয়ে যেতে। আপনি যদি আরো সময় নেন, আরো যদি দেরি করেন, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে। সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে। আমরা চাইব নিশ্চয়ই কুচক্রীদের সফল হতে আপনি দেবেন না, সেই প্রত্যাশা আপনার কাছে রইল। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশকে বাদ দিয়ে 7 সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশ সম্পর্কটা কেমন এটি শত শত ভিডিওতে হয়তো আলাপ করে ফেলেছে, এটা আর বলবার অপেক্ষা রাখে না। বিগত 9 মাসে সম্পর্কটা কোথায় নেমেছে, এবং এটি আদৌ খুব সহসা উঠবে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যে ভারত 10 মাস 9 মাস দেখলো, দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশ আরেকটা, সেই আগের বাংলাদেশ, 10 মাস আগের যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশটি এখন নেই। যার কারণে ভারত নানা কর্মে, নানা পদক্ষেপে এখন বাংলাদেশকে মাইনাস করে চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে বাংলাদেশের উপর নানা রকম নেতিবাচক ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, আপনারা জানেন। আজকে দিনের আরেক ভিডিওতে আরেকটি বিষয় আলাপ করলাম যে গতকালকে ট্রেড বন্ধ করলো, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না, শুধুমাত্র মুম্বাই সমুদ্র বন্দর এবং কলকাতা বন্দর দিয়ে ছাড়া। তেমনি এই যে ভারতের 7 রাজ্য, বিশেষ করে 7 রাজ্যের সাথে যোগাযোগের একটা সহজ মাধ্যম হতে পারত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ, বাংলাদেশে বর্তমান যে সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আচরণ, তাতে ভারত বুঝতে পারছে যে এদের সাথে চলা যায় না। আসলে আমাদের এই অঞ্চলে 2টো দেশ আছে, একটা পাকিস্তান আর একটা আজকের বাংলাদেশ। 10 মাসের আগের বাংলাদেশ ভিন্ন ছিল, আজকের বাংলাদেশের সাথে ভারত চলতে পারবে না, এটি এক প্রকার বুঝে গেছে। এটা ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বাংলাদেশের মানুষের, এটা বোঝা উচিত। বাংলাদেশের মানুষের আসলে ইউরোপের দেশগুলোকে দেখেও শিখতে পারে না যে একসাথে চলতে হয় আশপাশের দেশ, আর বিশেষ করে সবচেয়ে বর্ডার কান্ট্রি যেটা, তাদের সাথে একসাথে চলতে হয়। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছে, দূর প্রতিবেশী পাকিস্তানের সাথে সম্পর্ক নির্মাণ করেছে। এর ফল বাংলাদেশকে ভুগতে হবে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ভারত মনে করছে যে আমাদের যা কিছু করতে হবে বাংলাদেশকে মাইনাস করেই করতে হবে। তারই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের মধ্য দিয়ে 7 সিস্টার্সকে সংযুক্ত করবার একটা উন্নত ব্যবস্থা নির্মাণ করবার একটা প্রকল্প নিয়েছে।
জানা গেছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত। কলকাতা বন্দর থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন করে সমুদ্র পথ বেছে নিয়েছে। চট্টগ্রাম বন্দর তাদের কোনো প্রয়োজন নেই। যে মহাসড়কটির কথা বললাম, যে এই মহাসড়ক মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ, অর্থাৎ কলকাতা বন্দর থেকে মায়ানমারের সমুদ্র বন্দরে পণ্য যাবে, সেখান থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে যুক্ত হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। কিসের জবাব? আপনারা জানেন যে গত মার্চে বেইজিং সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত। তিনি আরো বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ মহাসাগরের একমাত্র অভিভাবক। ভূবেষ্টিত, সেখানে কোনো সমুদ্র নেই, সমুদ্র আছে বাংলাদেশে। এই দুর্বলতাটাকে ভয় দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। শিলংয়ের কাছে মাও লিনখুং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর 167 কিলোমিটার দীর্ঘ একটা 4 লেনের মহাসড়ক উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষে NHIDCL এটি বাস্তবায়ন করছে। 2030 সালের মধ্যে এর কাজ শেষ হবার আশা করছে ভারত সরকার। অন্যদিকে মায়ানমারের মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে। এটি কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া বন্দরের সঙ্গে সংযুক্ত করবে। আপনারা জানেন যে মায়ানমারের যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যের সিতোয়া বন্দর, এই সিতোয়া হচ্ছে রাখাইন রাজ্যের রাজধানী। এখানে ভারত একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। কলকাতা বন্দর থেকে সিতোয়াতে পণ্য যাবে, সেখান থেকে সিতোয়া থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে পৌঁছে যাবে। এই সিতোয়া বন্দর কালাদান নদীর মাধ্যমে মায়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিংপুরের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ নদী পথেও যাবে, সড়ক পথেও যাবে। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত আমাদের ছাড়া কিছু করতে পারবে না, আমাদের ছাড়া আমাদের এখানে পণ্য রপ্তানি না করলে ভারতের ক্ষতি হবে, ভারতে যদি আমরা না যাই ভারতের ক্ষতি হবে। এগুলো আসলে ক্ষুদ্র সংকীর্ণ চিন্তার অংশ। এই যে বাংলাদেশ দিয়ে সেভেন সিস্টার্সের যে করিডোর, এটি হলে কি হতো? বাংলাদেশের সাথে কানেক্টিভিটি তৈরি হতো। বাংলাদেশ 2 পয়সা হলেও তো এটা ভাড়া পেত, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, কানেক্টিভিটি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের আশপাশের সাথে কানেক্টিভিটি নেই। ভারতের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, মিয়ানমারের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, যাবে কোথায় আমরা? আমরা কিন্তু আমাদের অবস্থা কিন্তু ভয়ানক। আমরা সেই দিকেই যাচ্ছি, যে যার কারণে এই বাংলাদেশে সরকারের নেতিবাচক অ্যাটিটিউড, জনগণের নেতিবাচক অ্যাটিটিউড, যার দরুন বাংলাদেশকে এড়িয়ে ভারত একটি নতুন পথ, সেভেন সিস্টার্সকে যুক্ত করবার নতুন পথ তৈরি করছে। এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশই হবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত ক্ষতিগ্রস্ত হবে, ভারতের কিচ্ছু যায় আসবে না। আমি তো বলি বারবার যে ভারতের এগুলোতে কোনো কিছুই যায় আসবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।